কি বলেছে দেখো এখানে, অল নলেজ ইজ ডিটারমাইন্ড বাই সোশ্যাল স্ট্রাকচার ইজ রিলেটেড টু, অল নলেজ ইজ ডিটারমাইন্ড বাই সোশ্যাল স্ট্রাকচার। আমরা বলতে শুনেছি এই কথাটা, কাকে না, ফুকোকে বলতে শুনেছি। ফুকো এই কথাটি বলেছিল না যে নলেজ ইজ ডিটারমাইন্ড বাই দ্য সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল সোশ্যাল সিস্টেম। তো সোসাইটির সঙ্গে তিনি রিলেট করেছিলেন এটাকে। তো এইরকম ভাবে এটাকে রিলেট করেছেন কার্ল মানহেইম। ঠিক আছে, কার্ল মানহেইমও রিলেট করেছেন। আইডিওলজি ইন ইউটোপিয়া বলে একটা তিনি বই লিখেছিলেন, 1929-এ বইটা লিখেছিলেন, সেখানে তিনি এটাকে রিলেট করেছিলেন। কি বলেছিলেন এখানে তিনি দেখো, মানহেইম এ কি ফিগার ইন দ্য সোশিওলজি অফ নলেজ, জ্ঞানের যে সমাজতত্ত্ব সেখানে তিনি একটা বিখ্যাত নাম বলা যেতে পারে। এক্সপ্লোর হাউ সোশ্যাল কন্ডিশন, সামাজিক যে অবস্থা, কি বলছে, তিনি এক্সপ্লোর করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন যে সামাজিক যে অবস্থা কি ইনফ্লুয়েন্স দ্য ফরমেশন অফ আইডিয়াস, যে ধারণার যে গঠন, সেই গঠনটাকে কিভাবে, ধারণার যে গঠন, বিশ্বাসের যে গঠন, জ্ঞানের যে গঠন, সেই গঠনটাকে কিভাবে এখানে কি করে, প্রভাবিত করে, সেটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। তো ওটাই বলছে, এক্সপ্লোর হাউ সোশ্যাল কন্ডিশন, যে সামাজিক অবস্থা সে কি করে না, একটা ধারণাকে তৈরি করে, সে একটা বিশ্বাসকে তৈরি করে, সে একটা নলেজকে জেনারেট করে। তোমাদের আমি বলেছিলাম যে আমরা যেটাকে হয়তো কি বলি এখানে, যেটাকে হয়তো বলি যে ভালো, যেটাকে হয়তো আমরা বলি যে সুন্দর, সেটাকে হয়তো সুন্দর বলতে হয়তো বাদামি মানুষকে বোঝায়, বাদামি কালারের মানুষ সে হচ্ছে সুন্দর। কিন্তু 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 আহ, আমেরিকান মানুষরা বা ইউরোপের মানুষরা কিন্তু সুন্দর বলতে তারা বাদামি কালারটাকে কালোই বলবে। তারা যেটা বোঝে সেটা হচ্ছে সাদা চামড়ার কথা। তাহলে এটা কি সামাজিক যে অবস্থা এখানকার, এখানকার যে সামাজিক অবস্থা, সমাজটা এরকম ভাবে গঠিত হয়েছে যে চারপাশে তুমি বাদামি কালারের মানুষ দেখতে পাবে। তো সেটার উপরেই কি হয়েছে, সুন্দরের ধারণাটা তৈরি হয়েছে। সুন্দর বলতে কি বোঝায় সেটা আমার চোখে একরকম, আবার আমার বন্ধুকে, আমি যেমন আমার রুমমেট ছিল, পার্থক্যটা করতে পারছি এই কারণেও, আমার রুমমেট ছিল যাদবপুরে যখন আমি রিসার্চ করার হস্টেলে থাকতাম। সেখানে আমার বন্ধু ছিল, ডেভিড বলে একজন ছিল, সে আফ্রিকান ছিল, আঙ্গোলাতে ওর বাড়ি। ঠিক আছে, আঙ্গোলা বলে একটা দেশ আছে আফ্রিকাতে, সেখানে তার বাড়ি, বড় একটা দেশ। তো সেখানে ও, আমি বলতাম যে, মানে মজা করেই বলতাম, আমার কোনো বন্ধুকে দেখিয়ে দিয়ে বলতাম যে মেয়েটিকে তোমার পছন্দ, ও বলতো না আমার পছন্দ নয়। ও তখন আর কি মানে হাসাহাসি করতাম আমরা। আমার বন্ধুটিকে আমি, মানে ওই মেয়ে বন্ধু আর কি, তো তাকে বলতাম দেখ তোকে পছন্দ করছে না। তো পছন্দ নয় তার কারণটি বলছে যে আমার পছন্দ নয়, তার কারণ আমার এই কালারটা ভালো লাগে না, আমার কালার ভালো লাগে আমার দেশের যারা হচ্ছে মেয়ে, যাদবপুরে আরো কিছুজন ছিল তার সঙ্গে এসেছিল, হচ্ছে তাদের কালারগুলো আমার ভালো লাগে, এখানের স্কিন কালারগুলো আমার ভালো লাগে না। তো ওর দেখো ভালো লাগার ডেফিনেশনটা ওর মতো করে। তো ওখানকার সমাজ ব্যবস্থা যেরকম, ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ যেরকম, সেটার উপর নির্ভর হয়েছে, যদি এখানে সমাজের কথা বলেছে। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে সমাজ যেরকম ভাবে পরিচালিত হয়, সমাজে যে অবস্থা যেরকম থাকে, সেটার উপর তৈরি হয় কি ধারণা, সৌন্দর্যের ধারণা ওই রকম তৈরি হয়েছে, বিশ্বাসগুলো ওই রকম ভাবে তৈরি হয়, জ্ঞান জ্ঞান এইরকম ভাবে তৈরি হয়, জ্ঞান বলতে আমরা যেটা বুঝি, নলেজ বলতে যেটা বুঝি, সেটা এইরকম ভাবেই তৈরি হয়, সমাজ থেকে তৈরি হয়। তো এক একটা সমাজের যে এক এক রকমের বিশেষত্ব আছে, সেটার মতো করে জ্ঞান আলাদা আলাদা রূপ ধারণ করবে। আমি যেটাকে বলছি যে সৌন্দর্যের জ্ঞান কি, সৌন্দর্য বলতে কি বোঝায়, সেই জ্ঞানটা আমার কাছে আছে। তাহলে সৌন্দর্য বলতে আমি এখন একটা কালো মানুষকে বলবো, কিন্তু অন্যজন তা বলবে না। তাহলে ওর কাছে ওর জ্ঞানটা কিন্তু সৌন্দর্য বলতে যে জ্ঞান, সৌন্দর্য বলতে তার যে ডেফিনেশন, তার যে জ্ঞান, সেই জ্ঞানটা ওর কাছে অন্য, ওর মতো আমার কাছে আমার মতো। তো এইরকম ভাবে তোমরা দেখতে পাবে যে নলেজ, বিলিভ, আইডিয়াস, এই সমস্ত বিষয়গুলো কি সামাজিক অবস্থা দ্বারা কিন্তু নির্ধারণ হয়, তার একটা বিশেষ প্রভাব কিন্তু এদের উপরে থাকে। তো বুঝতেই পারছো যে পোস্ট মডার্নদের আইডিয়া, পোস্ট মডার্ন এইরকম ভাবে বুঝতেই পারছো যে আলাদা আলাদা সোসাইটির আলাদা আলাদা যে একটা অটোনমি আছে, তাদের যে এখানে একটা নিজস্বতা আছে, সেটাকে তারা কিন্তু গুরুত্ব দেয়। তো বুঝতেই পারছো যে পোস্ট মডার্ন আইডিয়া, এই কারণে আর গভীরে যাচ্ছি না, বাকিগুলো তোমরা দেখে নিও। এই কার্ল মানহেইম এই আইডিয়াটা কিন্তু দিয়েছে, কার্ল মানহেইম। ঠিক আছে, নামটা একটু নোট করে নাও ভালো করে, নতুন নাম, এর আগের দিন তোমরা পাওনি। এরপরে এখানে দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট আ পোস্ট মডার্ন থিঙ্কার্স। তো পোস্ট মডার্ন থিঙ্কার্স এর একটা লিস্ট তোমাদের তো আমি গতকাল বলেই দিয়েছি। যেমন প্রথম নামটা ছিল লয়টার্টের নাম, ঠিক আছে, নিটশের নাম ছিল, সরি, নিটশে ছিল, তারপরে মার্টিন হেডেগার ছিল, লয়টার্ট ছিল, ফুকো ছিল, দেরিদা ছিল, রট্রি ছিল, এই নামগুলো সেখানে কিন্তু ছিল। এবং তাছাড়াও তোমাদের বলেছিলাম আমি জেনি অ্যাটকিন্সের নাম বলেছিলাম, জ্যান বড্রিলার্ডের কথা বলেছিলাম, গিলস ডিলিউস এর কথা বলেছিলাম, আর হচ্ছে রিচার্ড অ্যাসলের কথা বলেছিলাম। ঠিক আছে, কিন্তু হারবার্ট মার্কিউটস, এটাও লিখে নাও, হারবার্ট মার্কিউস কিন্তু এখানে পোস্ট মার্কসিস্ট একজন থিঙ্কার্স। তিনি কিন্তু পোস্ট মডার্ন নয়, তিনি পোস্ট মার্কসিস্ট একজন থিঙ্কার্স। তো এটা ভালো করে মাথায় রেখো, এই বেসিক কোয়েশ্চেনগুলো জানতে চাই, 2024 সালেই দেখতে পাচ্ছ স্লেটে কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, এরপর চলে আসো এখানে, কলাম এ কলাম বি দিয়েছে, অ্যানার্কিক্যাল সোসাইটি, ক্লাস অফ সিভিলাইজেশন, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, দ্য অর্ডার
অফ থিংস। তো এখানে তো দুটো অ্যাটলিস্ট কমন পেয়ে যাচ্ছ। সব থেকে বড় কমন নামটা হচ্ছে যে সামির পি হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশন, তো পেয়ে যাচ্ছ বিতে 4 ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এটা তো অমর্ত্য সেন বলেছে, এর আগেও তোমাদের একাধিকবার বলেছি। শুরু করবো ক্লাসটা, কাল থেকেই শুরু হবে, দেখবে ইউনিট 8, সেখানে দেখবে ধীরে ধীরে অমর্ত্য সেনের কাছে আমরা এবার পৌঁছানোর চেষ্টা করবো। তো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম তিনি বলেছেন, হ্যাঁ, উন্নয়ন হিসেবে স্বাধীনতা, ঠিক আছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, হ্যাঁ, অ্যাজ ফ্রিডম, স্বাধীনতা হিসেবে উন্নয়ন, উল্টোটা বলবো। তো এই আর কি, এইগুলো একটু দেখে নিও। এগুলো 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 একেবারে কমন কোয়েশ্চেন্স, এগুলো সহজ বিষয়, এগুলো দেখে নিও, বারবার এগুলো কিন্তু জানতে চাই, ঠিক আছে। হেডলি বুলের নামটাও যেমন জানতে চাই। হেডলি বুল যেমন দেখো এখানে বলছে হচ্ছে অ্যানার্কিক্যাল সোসাইটি, হেডলি বুল, এর আগেও কোয়েশ্চেন্স একাধিকবার এসেছে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর কোয়েশ্চেন্স, দ্য অ্যানার্কিক্যাল সোসাইটি, হেডলি বুল, এর নামটা ভালো করে দেখে নিও। আর ডিতে এখানে বলছে 3, ডিতে 3 হয়ে যাবে মিশেল ফুকো, দ্য অর্ডার অফ থিংস। তো এই আইডিয়াগুলো এরা কিন্তু দিয়েছে, এগুলো একটু দেখে নিও ভালো করে, একটু বারবার আইডিয়া হিসেবেই সরাসরি কিন্তু এইরকম ভাবেই জানতে চায়, গভীরে কিছু বিশেষ জিজ্ঞেস করে না। তেলেঙ্গানার কোয়েশ্চেন 2023 সালে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ চার্জ উইথ দ্য অ্যান্টি পলিটিক্যাল অ্যান্ড আনএবল, অ্যান্টি পলিটিক্যাল মানে রাজনৈতিক বিরোধী, অ্যান্ড আনএবল টু টেক অ্যান এথিক্যাল স্ট্যান্ড। আমি তোমাদের বলেছিলাম এর আগের দিন যে এথিক্সের বিপরীতে এরা স্ট্যান্ড করে, এথিক্স বলে এদের বিশেষ কিছু নেই, যে এথিক্স যেটা তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে এরা কথা বলে, কারা, পোস্ট মডার্নরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে এক্সেপ্ট দ্যাট অফ রেসিস্টেন্স, ডিসঅবিডেন্স, রিফিউজাল অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর রিকনস্ট্রাকশন সেক, যে ভাঙার জন্য, মানে ভাঙার যে ভালো হবে তার জন্য এগুলো বাদে তারা এগুলোর উপর কিন্তু জোর দেয় না। তো এগুলোর বিরোধিতা করে। তো কোনগুলোর উপর তারা তাহলে সমর্থন করে, ডিসঅবিডেন্স, রিফিউজাল, রিকনস্ট্রাকশন, অর্থাৎ সবগুলোই কিন্তু একটা সিস্টেমকে ব্রেক করার কথা বলছে। ডিসঅবিডেন্স মানে কি, অমান্য করা, নেগেটিভ কথা। রিফিউজাল মানে কি, প্রত্যাখ্যান করা, হ্যাঁ, নেগেটিভ কথা বলছে। ডিকনস্ট্রাকশন মানে কি, হ্যাঁ, বিনির্মাণ করা মানে ভেঙে দেওয়া। তো এই সমস্ত কথাগুলো কে বলে, পোস্ট মডার্নরা বলে। তো পোস্ট মডার্ন ফিলসফির মধ্যেই এগুলো তোমরা পাবে, ঠিক আছে, বলে দিলাম এর আগের দিন তোমাদের। তারপরে দেখো এখানে স্টেটমেন্ট এবং থিঙ্কার্স দিয়েছে, কি কি আছে, পাওয়ার ক্রিয়েটস প্রাইড, পাওয়ার ইজ আ সার্টেন কাইন্ডস অফ রিলেশনশিপ, পাওয়ার মিনস সোল ফোর্স, পাওয়ার ইজ অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিরাজমান, যেটা বাংলায় এর বাংলাটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তো সর্বত্র বিরাজমান যখন শব্দটা শুনবে তখন বুঝে যাবে সেটা কিন্তু মিশেল ফুকো হবে, সর্বত্র বিরাজমানের কনসেপ্টটা তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে সমাজের সমস্ত বা সরকারের যে সমস্ত কাঠামোগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত জায়গায় কি আছে, ক্ষমতা আছে। ক্ষমতার কনসেপ্ট তিনি কিন্তু এরকম ভাবে দিয়েছিলেন, ঠিক আছে। অর্গানাইজেশনের সমস্ত জায়গাতে কিন্তু পাওয়ার আছে। তো অমনিপ্রোটেন্ট যখন বলবে, সর্বত্র বিরাজমানের কথা বলবে, তখন মিশেল ফুকোকেই তোমরা চুজ করবে। এবং এখানে পাওয়ার মিনস সোল ফ্রিডম, সোল ফোর্স যখন বলেছে, সোল ফোর্স মানে আত্মার যে শক্তি, সেই শক্তির কথা এখানে বলেছে। তো আত্মার শক্তির উপর কে জোর দিয়েছে, মহাত্মা গান্ধী জোর দিয়েছে, আত্মার উপর জোর দিয়েছে। তিনি কোনো ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের উপর জোর দেননি, যে সেখানে লাঠি হাতে নিয়ে বেরো, সেখানে বন্দুক হাতে নিয়ে বেরো, অন্যকে আঘাত করো, দুর্বলদেরকে আঘাত করো, এই ধরনের কথা তিনি বলেন। ইনি বলেছেন যে পাওয়ার বলতে বোঝায় যে আমার নিজের যে আত্মার যে শক্তি, সেটা আত্মার শক্তি বলতে তিনি কি বুঝিয়েছিলেন এটাই, যে আমার স্যাক্রিফাইস করার ক্ষমতা, আমার অন্যকে গিল্টি বোধ করানোর ক্ষমতা, যে আমি এতটা লেভেলে গিয়ে আমি নিজেকে কষ্ট দিতে পারবো যে অন্যের বিবেক বোধে সেটা বাধা দেবে, যে না, আর একে টর্চার করা উচিত নয়। তো দেখবে যখন ওই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তিনি লঞ্চ করেছিলেন, তখন আমরা দেখেছি যে সেখানে গিয়ে সব কি করছে, ওই সল্ট যে ল ছিল, সল্ট লকে সেখানে ব্রেক করছে, একজন একজন করে যাচ্ছে, হ্যাঁ, ওখানে ব্যারিকেড ভাঙছে, আর ওখানে পুলিশ দু হাতে দাঁড়িয়ে আছে, পুলিশ দুদিকে দাঁড়িয়ে আছে ব্যারিকেড দিয়ে, হ্যাঁ, ওখানে আর দেখবে সেখানে তাদের মেরে টেরে তাদের মুখ, ঘাড়, হাত পা থেতলে দেওয়া হচ্ছে। তখন দেখবে স্ট্রেচার নিয়ে গিয়ে দুজন তাকে তুলে নিয়ে এসে সেখানে কুড়ে ঘরে সেবা শুশ্রূষা করছে। আবার আরেকজন যাচ্ছে, সেও মার খেয়ে আসছে, এ সুস্থ হচ্ছে, তখন আবার সে আবার গিয়ে সুস্থ হয়ে গিয়ে আবার ল ব্রেক করতে যাচ্ছে। আবার সে তার মেরে মেরে ধরে তার মুখ, তার দাম মুখ সব থেতলে দিচ্ছে, আবার সুস্থ হয়ে আবার যাচ্ছে। এই যে কনসেপ্টগুলো, এগুলো হচ্ছে সোল ফোর্সের কথা বলেছে, যে আমার আত্মার শক্তি হচ্ছে এটা, যে আমার আত্মা এতটা শক্তিশালী যে তোমাকে কি করবে, যে দুর্বল করে দিতে বাধ্য করবে, তোমার বিবেক বোধে একদম কাঁটা গিয়ে তোমার বিবেক বোধে কিন্তু বাধা দেবে, যে না, আর টর্চার করাটা বোধহয় ঠিক হবে না, এটা একেবারে অন্যায়। তো এই ধরনের ক্ষমতার কথা তিনি বলেছিলেন। গান্ধীজি নিজেও, তিনি জানো তোমরা, যে ভলেন্টারি পভার্টিকে একসেপ্ট করেছেন। তিনি এটাই বোঝানোর জন্য যে যে সকলের মতো তিনি একজন। তো এটা হচ্ছে সোল পাওয়ার বলা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো, আত্মার যে সমস্ত ক্ষমতা, সেটা হচ্ছে এটা, যে
যে যে বাইরের যে বাহ্যিক শক্তি সেটা নয়, ভেতরের যে শক্তি সেটাই হচ্ছে আসল শক্তি। তো এটা হচ্ছে তিনি সেখানে দেখানোর কথা বলেছিলেন। তো গান্ধীজি এখানে তোমরা পাবে সোল ফোর্সের কথা গান্ধীজি বলেছেন। বাকিগুলো এখানে দেখে নিও। হবসেরটা এখানে দেখে নাও। হবস বলছে যেমন দেখো, পাওয়ার ক্রিয়েটস প্রাইড, হবস বলেছে পাওয়ার ক্রিয়েটস প্রাইড, ঠিক আছে? এগুলো তোমাদের সেই সময় বলেছিলাম ক্লাসে, এগুলো দেখে নিও তাহলেই হবে। চলে আসো এরপরে কি বলেছে এখানে, অ্যাকর্ডিং টু ফুকো, পাওয়ার নলেজ রিলেশনশিপ ইজ, তো এটা মিউচুয়ালি কনস্টিটিউটিভ মানে এক প্রকার গঠনমূলক। তো পারস্পরিক গঠনমূলক,